হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশন হিসেবে। তোমরা সবাই জানো 100 নম্বরের মধ্যে 20 নম্বরের প্রজেক্ট হয়, বাকি থাকে 80 নাম্বার। 80 নম্বরের মধ্যে এমসিকিউ এসিকিউ মিলিয়ে 40 নম্বরের হয়, বাকি 40 নম্বর বড় কোশ্চেন থাকে। প্রতিটি প্রশ্নের মান 8 নাম্বার হিসেবে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হয় 40 নাম্বারের। এবারে তোমাদের সিলেবাস রিডিউস হয়েছে। রিডিউস হওয়ার পর আমি কোশ্চেনগুলো বেছেছি প্রতিটি অধ্যায় থেকে দুটো করে। তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরগুলো পড়তে থাকবে। আশা করি সবকটা প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষায় কমন পাবে। দেখো, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। এখানে আমি 4টি প্রশ্ন দিয়েছি। 4টির মধ্যে প্রথম লাল কালিতে যেগুলো মার্ক করা আছে সেগুলো অবশ্যই পড়বে। যারা একটু কম পড়াশোনা করো বা অতটা লকডাউনের কারণে পড়াশোনা করতে পারোনি, তারা অবশ্যই দুটো করবে। আর যারা সময় অনেকটাই আছে, একটু পড়াশোনায় ভালো, তারা সবকটা প্রশ্নেরই উত্তর করে নেবে। ঠিক আছে? তো একে থেকে প্রশ্ন কী আছে? একে থেকে প্রশ্ন দিয়েছি আমি, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি বিশ্লেষণ করো, বিশ্বায়নের প্রভাব বা ফলাফল আলোচনা করো। 2 প্রশ্ন দিয়েছি, আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দিয়েছি, জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। 4 নম্বরের প্রশ্ন দিয়েছি, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো। এরপরে দেখো, তোমাদের 2, 3, 4 এই অধ্যায়গুলো পরীক্ষায় নেই, তো সেখান থেকে আমি প্রশ্ন দিইনি, সরাসরি পঞ্চম অধ্যায় দিয়েছি। পঞ্চম অধ্যায় থেকে বড় কোশ্চেন যেগুলো আসবে। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে কয়টি প্রধান রাজনৈতিক মতাদর্শ। এখান থেকে মাত্র আমি 3টি প্রশ্ন দিয়েছি, 2টি প্রশ্নই দিয়েছি। দুটো প্রশ্নের মধ্যে এভাবে আসতে পারে। একে থেকে প্রশ্নটা, উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্য আলোচনা করে আসতে পারে, অথবা উদারনীতিবাদ কাকে বলে, এর মূল নীতি বা সূত্রগুলি ব্যাখ্যা করো। আরেকটা প্রশ্ন হতে পারে, কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। এই দুটো কোশ্চেন অবশ্যই তোমরা ভালো করে করবে। এইখানে আমি আরেকটি জিনিস বলে রাখি, যারা তোমরা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরীক্ষার কিছুদিন আগে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন মাত্র 8টা প্রশ্ন দেবে, যে 8টি প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে সেরকম হিসেবে। এবারে ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে সরকারের বিভিন্ন বিভাগ। এখান থেকে আমি 3টি মাত্র প্রশ্ন দিয়েছি। 3টির মধ্যে 2টো কোশ্চেন অবশ্যই করবে, লাল কালিতে মার্ক করে দিয়েছি। 1 কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। 2 নম্বর দিয়েছি, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। এই দুটো কোশ্চেনের মধ্যে একটা আসার সম্ভাবনা অনেক বেশি। 3 প্রশ্নটা দিয়েছি, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। সাথে একটা জিনিস বলে রাখি, তোমাদের এবারে আমি কোশ্চেনগুলো একটু বেশি দিয়েছি, কারণ তোমরা জানো লাস্ট বছর তোমাদের পরীক্ষা হয়নি, ফলে আমরা কিছু কোশ্চেন আমি বাদ দিতে পারিনি। না হলে হয়তো আগেরবারে যদি পরীক্ষা হতো, নাহলে আরও কিছু কোশ্চেন আমি কম দিয়ে সাজেশনটি বানাতে পারতাম। এরপরে আসি সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের নাম তোমরা জানো, ভারতের শাসন বিভাগ। এই শাসন বিভাগ থেকে যে কোনো একটা প্রশ্ন তোমাদের অবশ্যই আসবে। আমি যে কটা কোশ্চেন দিয়েছি তার মধ্যে আমি 2টো মার্ক করে দিয়েছি লাল কালিতে, সেটা অবশ্যই করবে। যদি আগেরবারে পরীক্ষা হতো তাহলে হয়তো আমি এখান থেকে 2টো প্রশ্নই দিতাম, যে 2টো প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকতো। একে থেকে প্রশ্ন দিয়েছি, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অথবা ভারতের শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীর ভূমিকা আলোচনা করো। এই 2টো কোশ্চেন কিন্তু প্রধানমন্ত্রী সম্পর্কে লিখতে আসতে পারে, সেটা কিন্তু ভালো করে করবে। 2 থেকে প্রশ্ন দিয়েছি, রাজ্য প্রশাসনের মুখ্যমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো, অথবা রাজ্য প্রশাসনে মুখ্যমন্ত্রীর ভূমিকা আলোচনা করো। এইভাবেও আসতে পারে। 3 নম্বরের প্রশ্ন দিয়েছি, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী আলোচনা করো, অথবা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। কারণ রাষ্ট্রপতি জানো অনেক রকমের ক্ষমতা থাকে, সেগুলোর মধ্যে সবকটা ক্ষমতা না দিয়েও জরুরি ক্ষমতা সংক্রান্ত প্রশ্নটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট থাকে বা পরীক্ষায় এসে থাকে, সেটা কিন্তু তোমরা আলাদা করে করলে মানে অতগুলো ক্ষমতার মধ্যে অনেকগুলো ক্ষমতার মধ্যে জরুরি ক্ষমতাটা কিন্তু বেশি করে একটু করে রাখবে। সাথে আরেকটা প্রশ্ন হতে পারে, ভারতের রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই ছিল তোমাদের সপ্তম অধ্যায়ের প্রশ্ন।
এরপরে আসছি অষ্টম অধ্যায় ভারতের আইন বিভাগ। ভারতের আইন বিভাগ থেকে তোমার প্রশ্ন হতে পারে। 1 নম্বর প্রশ্ন দিয়েছে ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন দিচ্ছি রাজ্যসভা ও লোকসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অথবা ভারতের দুটি কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক কি আলোচনা করো। এই যে কোশ্চেনগুলো বললাম, এই কোশ্চেন দুটো কিন্তু অবশ্যই করবে, দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা খুবই বেশি। আরেকটি প্রশ্ন দিয়েছে ভারতের রাজ্য বিধানসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই ছিল তোমাদের মোট অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন। নবম অধ্যায় থেকে প্রশ্ন দিয়েছে ভারতের বিচার বিভাগ। এখান থেকে তোমাদের ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, এটা একটা করবে। আর ভারতের হাইকোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই দুটো কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, এর মধ্যে থেকে যে কোনো একটা আসার সম্ভাবনা আছে, তো অবশ্যই দুটো কোশ্চেনকে মধ্যে করে রাখবে। 3 নম্বর প্রশ্ন দিয়েছি ভারতের লোক আদালতের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দিয়েছি ক্রেতা সুরক্ষা আদালতের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই ছিল টোটাল তোমাদের 2022 সালের উচ্চ মাধ্যমিকের পল সায়েন্সের টোটাল সাজেশান। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকো এবং কখন কি ভিডিও দিচ্ছি সেটা দেখতে থাকো। তাহলে এই লাস্ট পরীক্ষার কিছুদিন আগে আমি তোমাদের আরও শর্ট করে দেবো, যেগুলো তোমরা ভালো করে দেখে যাবে, সেগুলোই পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি থাকে। আর বাকি সাবজেক্টগুলোর আমি সাজেশন ইমিডিয়েটলি দিচ্ছি। ততক্ষণে তোমরা ভালো থেকো, তোমাদের জন্য শুভকামনা রইল। আজ এইখানে শেষ করলাম।